শুভ সন্ধ্যা স্যার। তাহলে দর্শকদের একটু বলুন, বর্তমান ভাড়াটিয়া আইনে কোন কোন গ্রাউন্ডে ভাড়াটিয়াদের উচ্ছেদ করা হয় বা সম্ভব, আইন কি বলছে? দেখুন, ভাড়াটিয়াদের উচ্ছেদ করা যায় অনেক গ্রাউন্ড আছে। তার মধ্যে একটা গ্রাউন্ড হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট। জোরে হয়ে যাবে, এটা বাদ দিয়ে দেবো। দেখুন, বর্তমানে রেজিস্ট্রেন্সি অ্যাক্টে প্রচুর গ্রাউন্ড আছে যার দ্বারা ভাড়াটে উচ্ছেদ হয়। তার মধ্যে একটা গ্রাউন্ড হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, মানে ল্যান্ডলর্ডের প্রয়োজনীয়তা আছে এবং সেই প্রয়োজনীয়তা নেসেসিটি মানে রিজনেবল দরকার, সেই গ্রাউন্ডে যদি মামলা করা হয় ভাড়াটে ঘর ছাড়তে বাধ্য। তারপর সাবলেটিং, ভাড়াটে যদি অন্য ভাড়াটাকে বসায়, তার যদি প্রমাণ করা যায় তাহলে সাবলেটিং গ্রাউন্ডে ভাড়াটে উচ্ছেদ হয়। তারপর ধরুন ভাড়াটের অন্য জায়গায় অ্যাকোমোডেশন আছে এবং ভাড়াটে যাচ্ছে না, ভাড়াটের বেটার অ্যাকোমোডেশন আছে, এই অল্টারনেটিভ অ্যাকোমোডেশন গ্রাউন্ডেও ভাড়াটে উচ্ছেদ হয়। তারপর ধরুন ভাড়াটে নুইসেন্স অ্যানোয়েন্স ক্রিয়েট করছে, চেঁচামেচি গালমন্দ, ল্যান্ডলর্ডকে মারছে বা ল্যান্ডলর্ডের প্রপার্টি নষ্ট করছে বা পাড়া প্রতিবেশীদের ডিস্টার্ব করছে, সেই গ্রাউন্ডেও কিন্তু ভাড়াটে উচ্ছেদ হয়। ভাড়াটে যদি ভাড়া বাকি রাখে এবং কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও যদি ভাড়া না দেয়, ডিফল্টার গ্রাউন্ডেও ভাড়াটে উচ্ছেদ হয়। এই রকম প্রচুর গ্রাউন্ড আছে যাতে ভাড়াটে উচ্ছেদ হয়। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য গ্রাউন্ড হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, মানে ল্যান্ডলর্ডের নিজস্ব প্রয়োজনে ভাড়াটে উচ্ছেদ হতে পারে। সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে যে ল্যান্ডলর্ডের প্রয়োজন ল্যান্ডলর্ডকে ঘর ছেড়ে দিতে ভাড়াটে বাধ্য, এবং এই কারণে টেনেন্ট কিন্তু অনেক জায়গাতেই হেরে যাচ্ছে। বর্তমান সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলুন, হাইকোর্টের জাজমেন্ট বলুন, ম্যাক্সিমাম কিন্তু ল্যান্ডলর্ডদের ফেভারে। ওই জন্য ল্যান্ডলর্ডরা আগের থেকে অনেক পরিমাণে মামলায় দিচ্ছে, উচ্ছেদও হচ্ছে। এবং শুধু একটাই ল্যান্ডলর্ডদের প্রতি যেটা আমার বলা, যে ধৈর্য রাখতে হবে, মামলা খরচা আছে, আপনাকে ধৈর্য এবং অর্থবল এই দুটো লাগবে, এবং সাহস, এই তিনটে যদি আপনি রাখতে পারেন আপনি মামলায় জিতবেন। কারণ এখন গভর্নমেন্টের যে আইন, ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্সি একটা কিন্তু ল্যান্ডলর্ডদের ফেভারে। এবং তারপর সাব টেনেন্সি, আপনি যদি সাব টেনেন্সি প্রমাণ করতে পারেন সেখানে উচ্ছেদ পাবেন। নুইসেন্স অ্যানোয়েন্স, যে গ্রাউন্ডটা বললাম, নোংরামি করছে, বাড়ির মধ্যে নোংরা করছে, আপনাকে মারধর করছে, গালমন্দ করছে, ভাষা নোংরা ভাষা ইউজ করছে, তাতেও আপনি উচ্ছেদ পাবেন। সাবলেটিং, এইসব গ্রাউন্ডগুলোতে আছে। এছাড়াও 2G, যেটা ধরুন টেনেন্ট মারা যাচ্ছে, তারপর 5 বছর ভাড়াটেতে হচ্ছে ছেলে মেয়েদের রেট, তারপর ভাড়াটেরা হয়ে যাচ্ছে ট্রেসপাসার, সেই গ্রাউন্ডে উচ্ছেদ হচ্ছে। তবে একটা কথা, উচ্ছেদের মামলা করতে গেলে আপনাকে 1 ক্লিয়ার 1 নোটিশ দিতে হবে, যেটাকে 6(4) নোটিশ বলে। সেই নোটিশটা দিতে হবে এবং সেটা দেখতে হবে যাতে যে মাসে উচ্ছেদ হবে, মানে ধরুন জানুয়ারি মাসের নোটিশ দিলেন, জানুয়ারি মাসের মধ্যেই পেতে হবে। ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চ মাসে আপনাকে মামলা করতে হবে। মানে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 1 ক্লিয়ার 1, যে মাসে নোটিশ দেবেন সেই মাসেই ওকে ধরতে মানে পাওয়াতে হবে। তারপরে একটা মাস বাদ দিয়ে তারপরের মাসে মামলা করতে হবে। এটাকে কিন্তু 1 ক্লিয়ার 1। যদি নোটিশ পিরিয়ড ঠিক না হয়, নোটিশ যদি ব্যাড হয়, তাহলে কিন্তু পুরো মামলাটাই নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অনেকে মামলা হেরে যায় নোটিশটা ঠিক মতো দেয় না বলে। 1 ক্লিয়ার 1 ব্যাপারটা অনেকেই বোঝে না, তাই জন্য নোটিশটা ব্যাড হয়ে যায়। এই ব্যাড হয়ে গেলে কিন্তু কিচ্ছু করার নেই, আপনি 10 বছর বা 5 বছর মামলা লড়লেন, লাস্টে ওই পয়েন্টেই মামলাটা হেরে গেল। সুতরাং প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করবো যাতে নোটিশ পয়েন্টটা ঠিক থাকে, 1 ক্লিয়ার 1 নোটিশ থাকে, এবং নোটিশের সাবস্ট্যান্স কন্টেন্ট যেন ঠিক হয়। নোটিশ যদি ভুলে, আপনার কিন্তু প্রত্যেকটা খাটুনি, এত বছর যে খাটলে সেই খাটুনিটাও গেল, অর্থ বলও গেল। সুতরাং প্রত্যেককে আমি একটা কথাই বলি, নোটিশ পয়েন্ট যেন ঠিক থাকে, নোটিশ যেন ঠিক মতো সার্ভিস হয়, নোটিশের লেখা যেন ঠিক হয়, এবং 1 ক্লিয়ার 1 যেন নোটিশ হয়। আজ এই পর্যন্তই, নমস্কার। একটা ছোট্ট কাউন্টার কোশ্চেন করছি। বলুন। এইটা কি ভাড়াটিয়া বলা হচ্ছে, তো যারা বাড়ি ভাড়া নিচ্ছে আর যারা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে তাদের মধ্যে কি কিছু পার্থক্য আছে, না পুরো ব্যাপারটা একইভাবে লাগু হবে? ফ্ল্যাটের ভাড়াটিয়া যারা আর বাড়িতে ভাড়াটিয়া যারা, বা ভাড়া বাড়িতে ভাড়াটিয়া যারা, এই যে আলাদা আলাদা সেক্টরগুলো আছে, সকলের ক্ষেত্রে কি সমভাবে প্রযোজ্য এই ব্যাপারটা? দেখুন, ভাড়াটে মানেই আপনার ফ্ল্যাট হোক বাড়ি হোক সবই একটাই নিয়ম, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্সি টেনেন্সি একটা গাইডেড হয়। কিন্তু মনে রাখতে হবে, যদি 7,000 টাকার বেশি ভাড়া হয়, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন প্রভৃতি মিউনিসিপাল কর্পোরেশনে যারা অন্তর্ভুক্ত, সেই সবের ক্ষেত্রে 7,000 টাকার বেশি ভাড়া হলে তখন কিন্তু প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মধ্যে হবে না, সেটা হয়ে যাবে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের। তেমনি কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার বেশি ভাড়া হলে সেটা
লিজের মধ্যে চলে যাবে, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাবে। মানে দুটো আইন দ্বারা এটা আপনার গভর্ন হয়, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট, একটা লিভ অ্যান্ড লাইসেন্সি, যেটা আপনার লিজ বলুন সেটা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে দিয়ে যায়। তবে সব টেনেন্সি কিন্তু আপনার লিভ অ্যান্ড লাইসেন্সিও কিছু কিছু হয়, যেমন ধরুন 11 মাসের এগ্রিমেন্ট হলো, 25 মাসের এগ্রিমেন্ট হলো, সেখানে স্পেসিফিক লিখে দিতে হবে লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট, এবং টেনেন্সি দ্বারা যাতে সেটা গ্র্যান্ট না হয় সেই রকম ক্লজ লিখে দিতে হয়, এবং তাতে লিখে দিতে কোন মাস অবধি থাকবে, কোন বছর অবধি থাকবে, কি পারপাসে ইউজ হবে, সেইগুলো লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টে লিখে দিতে হয়। এই টেনেন্সি এগ্রিমেন্ট এবং লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টে অনেক পার্থক্য আছে। লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট যদি ঠিক মতো না লেখা হয় তাহলে সেটা আবার টেনেন্সির মধ্যেও চলে আসে। এইগুলো সবসময় কোনো এক্সপিরিয়েন্স লয়ারের কাছ থেকেই ড্রাফটিং করাবেন, কারণ ড্রাফটের উপরে সবকিছু নির্ভর করে। এগ্রিমেন্ট যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা সমূহ, এবং আপনি কিন্তু পরবর্তীকালে যদি মামলা করেন হেরে যাবেন। এগ্রিমেন্ট হচ্ছে বেস্ট, এগ্রিমেন্ট যদি ভুলভাল লেখা হয়ে থাকে তাহলে কিন্তু সব শেষ। ওই জন্য সবসময় কোনো এক্সপিরিয়েন্স লয়ারের কাছেই এগুলো করুন। আমার পরবর্তী প্রশ্ন হলো, এই যে 2G অ্যাপ্লিকেশন, এর ওপর সুপ্রিম কোর্ট সম্প্রতি কোনো জাজমেন্ট কি দিয়েছে? হ্যাঁ, এই ব্যাপারে একটু আলোকপাত করবেন প্লিজ। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে 10 জুলাই 2001 এর আগে যদি কেউ মারা যায় তার ক্ষেত্রে 2G অ্যাপ্লিকেশন হবে না। 10 জুলাই 2001 এর পর বা 10 জুলাই 2001 এ যদি কেউ মারা যায় তাদের এয়ার্সদের ক্ষেত্রে 2Gটা অ্যাপ্লিকেবল হবে। সুপ্রিম কোর্ট কারণ দেখিয়েছেন যে যেহেতু 10 জুলাই 2001 থেকে এই আইনটি এলো, 1997 একটা অ্যাক্টিভ হলো, সেই জন্যে 10 জুলাই 2001 এর আগে যদি কেউ মারা যায় সেটা 1956 অ্যাক্টের যেটা উত্তরাধিকার পেয়েছিলেন সেটা পাইতে পাবেন। আর 10 জুলাই 2001 বা তারপরে যদি মারা যায় তখন এই 1997 এর যে অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট 1997, তার বেনিফিটটা পাবেন, 2Gটা তখনই পাবেন, তার আগে পাবেন না। 2G বলতে আরেকটু আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রেমিসেস টেনেন্সির যে আগের একটা ছিল উত্তরাধিকার, এতে কিন্তু উত্তরাধিকার ব্যাপারটা রইল না। এতে শুধুমাত্র টেনেন্ট যদি মারা যায় তার ওয়াইফ, অথবা ওয়াইফ যদি টেনেন্ট হন তার হাজবেন্ড লাইফ লং থাকবেন, আর ছেলে মেয়েরা কিন্তু 5 বছর টেনেন্ট থাকবে, তারপরে তারা অটোমেটিক ট্রেসপাসার্স হয়ে যাবে। আর এটা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে বললাম। আর কমার্শিয়ালের ক্ষেত্রে ছেলে মেয়েদের 5 বছর রাইট থাকবে টেনেন্সিতে, কিন্তু ওয়াইফের কোনো রাইট থাকবে না। এইটা হচ্ছে 2G মামলার মূল, 2G অ্যাপ্লিকেশনের মূল বক্তব্য, যে অটোমেটিক ট্রেসপাসার্স হয়ে যাবে, তার এগেনস্টে মামলা হয় 2G, সেটাকে 2G অ্যাপ্লিকেশন বলা হয়। এই মামলা করে কিন্তু ল্যান্ডলর্ডরা এখন অনেক লাভবান হচ্ছেন, সহজেই উচ্ছেদ হয়ে যাচ্ছে, কারণ এর এগেনস্টে কোনো ডিফেন্স নেই, এবং ভাড়াটেরা কিন্তু কোর্টে টাকাও জমা দিতে পারেন না, এরকম কোনো সেকশন নেই ভাড়া জমা দেওয়ার 2Gর ক্ষেত্রে। অন্যান্য মামলার ক্ষেত্রে ভাড়াটেরা কোর্টে টাকা জমা দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে পারেন না। এবং এছাড়াও এই 2G মামলায় কিন্তু ইন্টারিম অকুপেশন চার্জের কথা বলা আছে। ইন্টারিম অকুপেশন চার্জ হচ্ছে ভাড়াটেরা যেটুকু জায়গা জুড়ে আছেন সেইটার মার্কেট রেট অনুযায়ী, অথবা ভাড়ার আরো কিছু গুণ বাড়িয়ে ও ইন্টারিম অকুপেশন চার্জ দেয়, যে তুমি জায়গাটা এনজয় করছো তার জন্য যতদিন কোর্টে মামলা চলছে তোমাকে টাকা দিতে হবে। আর মামলাটা যদি হেরে যায় তারপর যদি ভাড়াটা অ্যাপিল করে তখন অকুপেশন চার্জ হয়, যদি স্টে অ্যাপ্লিকেশন আনতে চায় ডিগ্রির এগেনস্টে তখন অকুপেশন চার্জ দিতে হয়, সেটাও মার্কেট রেট অনুযায়ী। সুতরাং 2G অ্যাপ্লিকেশনটা এমনই একটা অ্যাপ্লিকেশন যেখানে ল্যান্ডলর্ডদের প্রচুর পরিমাণে বেনিফিট আছে, কিন্তু টেনেন্টদের সেরকম বেনিফিট নেই। টেনেন্টদের ডিলে করা ছাড়া মামলা এছাড়া কোনো বেনিফিট নেই, কারণ এই মামলায় কোনো ডিফেন্স হয় না। নমস্কার।